নমস্কার বন্ধুরা, আইএস হবে তোমাদের সকলকে স্বাগত। ইন্ডিয়ান পলিটির 1000+ এমসিকিউ ডিসকাশন সিরিজের এটা তৃতীয় নম্বর পার্ট। তো শুরু করার আগে বলে রাখি, লেকচারের সমস্ত পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর যারা অ্যাপে আছো, অ্যাপ থেকে সমস্ত পিডিএফ তোমরা অ্যাভেল করতে পারবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি আছে আমরা দেখে নেই। ফার্স্ট কোশ্চেন বলেছে, দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক অ্যাকাউন্ট কমিটি অফ দ্য পার্লামেন্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য। তো এখানে বলা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন। তো এটা সঠিক অ্যান্সার হবে স্পিকার অফ লোকসভা। তো দেখো, এই পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে টোটাল 22 জন মেম্বার থাকে, যার মধ্যে 15 জন মেম্বার থাকে লোকসভা থেকে, আর 7 জন মেম্বার থাকে রাজ্যসভা থেকে। আর এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির টেনিওর হলো টোটাল 1 বছর। তো বর্তমানে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানকে, বর্তমানে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হলেন অধীর রঞ্জন চৌধুরী। আর এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান সবসময় অপোজিশন থেকে নির্বাচিত করা হয়, ঠিক আছে। আর এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির পারপাস কি? এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির পারপাস হলো ক্যাগের রিপোর্টকে এক্সামিন করাই হলো এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির পারপাস। নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেই। নেক্সট কোশ্চেন বলেছে, দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ডাজ নট অডিট দ্য রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অফ। তো নিম্নলিখিত কোন বডির ক্ষেত্রে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার খতিয়ে দেখে না? তো এটা সঠিক অ্যান্সার হবে লোকাল বডিজ। লোকাল বডিজ মানে কি? পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি। তো পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আয় ব্যয় খতিয়ে দেখে না কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে খতিয়ে দেখে, স্টেটের ক্ষেত্রেও খতিয়ে দেখে, গভর্নমেন্ট কোম্পানিগুলোর ক্ষেত্রেও খতিয়ে দেখে। তো এই ক্যাগের কথা উল্লেখ করা হয়েছে ভারতের সংবিধানের 148 নম্বর আর্টিকেলে। ক্যাগকে কে অ্যাপয়েন্ট করেন? ক্যাগকে অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট। আর টোটাল টার্ম লেন্থ হলো ক্যাগের 6 ইয়ার আপ টু 65 ইয়ার এজ। তো বর্তমানে ক্যাগ কে হলেন? বর্তমানে ক্যাগ হলেন জিসি মুর্মু। নেক্সট কোশ্চেন বলেছে, দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার্স দ্যাট মাস্ট বি প্রেজেন্ট টু হোল্ড দ্য মিটিং অফ লোকসভা। তো এখানে বলেছে লোকসভার অধিবেশন শুরু করতে গেলে সর্বনিম্ন কতজন মেম্বারের উপস্থিত হওয়া প্রয়োজন। তো এটা সঠিক অ্যান্সার হবে 1/10 অফ দ্য টোটাল মেম্বারশিপ। তো এই সংখ্যাটাকে বলা হয় কোরাম বলা হয়। যদি এখানে কোশ্চেন করা হয় মেম্বার অফ অপোজিশন হতে গেলে কতগুলো সিট প্রয়োজন, তাহলে এটার অ্যান্সার হবে 1/10 অফ দ্য লোকসভা। তো লোকসভার যে টোটাল 545 জন মেম্বার আছেন, তো 545 জনের 1/10 মানে 55টা সিট দরকার অপোজিশনের তকমা পেতে গেলে। নেক্সট কোশ্চেন বলেছে, হু ওয়াজ দ্য ফার্স্ট লেডি গভর্নর অফ এন ইন্ডিয়ান স্টেট। তো এটা সঠিক অ্যান্সার হবে সরোজিনী নাইডু। তো সরোজিনী নাইডু ছিলেন ইউপি গভর্নমেন্টের আন্ডারে প্রথম মহিলা গভর্নর। তো সরোজিনী নাইডুকে মহাত্মা গান্ধী বলেছিলেন নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া, আর আর.এন. ট্যাগর বলেছিলেন ভারত কোকিলা। তো 1925 সালে যখন কানপুরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন হয়, তখন তিনি ছিলেন প্রথম মহিলা প্রেসিডেন্ট। যদি এখানে বলা হয় প্রথম মহিলা প্রেসিডেন্ট, সেই অ্যান্সারটা হবে অ্যানি বেসান্ত। আর যদি বলা হয় প্রথম ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট, তাহলে কিন্তু অ্যান্সারটা হবে সরোজিনী নাইডু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ ট্রু ফর দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটা ফেডারেল কোর্ট, এটা সঠিক। কোর্ট অফ অ্যাপিল এটাও সঠিক, কারণ হাইকোর্টের রায়ে কেউ যদি স্যাটিসফাই না হয়, তাহলে সে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে। নেক্সট বলেছে গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, এটাও সঠিক। তাহলে এখানে অ্যান্সার হবে অল অফ দিজ, তাহলে তিনটেই এখানে সঠিক। তাহলে সুপ্রিম কোর্টের কথা উল্লেখ করা হয়েছে আর্টিকেল 124-এ। আর সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুযায়ী। আর ফাউন্ডেশন ইয়ার ছিল 1774, স্থাপন করা হয়েছিল কলকাতাতে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী এই সুপ্রিম কোর্টকে শিফট করা হয়েছিল কলকাতা থেকে দিল্লিতে। তো যে ইয়ারে শিফট করা হয়েছিল সেটা হলো 28 জানুয়ারি 1950। নেক্সট কোশ্চেন বলেছে, হোয়াট ইজ দামোদর ভ্যালি কর্পোরেশন। তো দামোদর ভ্যালি কর্পোরেশন হলো একটা স্ট্যাটুটরি বডি। স্ট্যাটুটরি বডি মানে কি? মানে যে বডিকে পার্লামেন্টে আইন পাস করিয়ে স্থাপন করা হয় তাকেই বলা হয় স্ট্যাটুটরি বডি। তো দামোদর রিভার হলো সরব বেঙ্গল। নেক্সট কোশ্চেন বলেছে, ফ্রম দ্য ফলোইং হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন স্পিকার অফ লোকসভা। তো ফার্স্ট ওমেন স্পিকার অফ লোকসভা হলেন মীরা কুমারী। যদি কোশ্চেন করে ফার্স্ট লেডি প্রাইম মিনিস্টার, তাহলে হবে ইন্দিরা গান্ধী। যদি কোশ্চেন হয় ফার্স্ট লেডি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাহলে হবে প্রতিভা পাটিল। আর যদি কোশ্চেন করা হয় ফার্স্ট স্পিকার, তাহলে হবে জি.ভি. মাবলঙ্কর। নেক্সট কোশ্চেন বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্রোভাইডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এখানে বলা আছে কোনটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা নেই। তো ইলেকশন কমিশনের কথা বলা আছে আর্টিকেল 324-এ, ফিনান্স কমিশনের কথা বলা হয়েছে আর্টিকেল 280-তে, পাবলিক সার্ভিস কমিশনের কথা উল্লেখ করা হয়েছে আর্টিকেল 315 থেকে 323-এ, বাট প্ল্যানিং কমিশনের কথা ভারতের সংবিধানে উল্লেখ করা নেই। তো প্ল্যানিং কমিশনকে প্রথম সেট আপ করা হয়েছিল এই কেসি নিয়োগী কমিটির রেকমেন্ডেশনের দ্বারা। আর কেসি নিয়োগী কমিটির রিকমেন্ডেশন এসেছিল 1946 সালে। তো গঠন করা হয়েছিল 15ই মার্চ 1950 সালে। তো 1 জানুয়ারি 2015-তে এই প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে নীতি আয়োগ নিয়ে আসা হয়েছে। তো নীতি আয়োগের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন বলেছে,
ইন এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তো এখানে বলেছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে কোনটা সঠিক। দেখো পার্লামেন্টে তিনটে পার্ট আছে, একটা হলো লেজিসলেচার, একটা হলো এক্সিকিউটিভ, আর একটা হলো জুডিশিয়ারি। লেজিসলেটিভের কি পার্ট, লেজিসলেচারের পার্ট হলো আইন তৈরি করা। এক্সিকিউটিভের কি কাজ, এক্সিকিউটিভের কাজ হলো আইনটাকে ইমপ্লিমেন্ট করা। আর জুডিশিয়ারির কাজ কি, জুডিশিয়ারির কাজ হলো জুডিশিয়াল রিভিউ দেওয়া। ঠিক আছে, তো এক্সিকিউটিভ মানে কি, এক্সিকিউটিভ মানে কাউন্সিল অফ মিনিস্টার, তো যার প্রধান হলেন প্রধানমন্ত্রী। তো এক্ষেত্রে দেখো এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, তার মানে যে কোনো একটা মানে যে কোনো একটা আইন সেটাকে এক্সিকিউট করার দায়িত্ব কার, সেটাকে এক্সিকিউট করার দায়িত্ব হলো এক্সিকিউটিভ বডির। তাহলে সবসময় দেখো এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার হবে। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে বলা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক। তো এটা সঠিক অ্যান্সার হবে অ্যাড্রেস ফার্স্ট সেশন অফ পার্লামেন্ট আফটার ইচ জেনারেল ইলেকশন। তো প্রত্যেক জেনারেল ইলেকশন হওয়ার পর প্রেসিডেন্ট পার্লামেন্টে আসেন, তিনি ফার্স্ট সেশন হওয়ার অনুমতি দেন। ঠিক আছে, তো এখানে দেখো একটা সেশন থেকে আরেকটা সেশনের মধ্যে যে গ্যাপ হয় সেটা হয় 6 মাস। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট গ্যারান্টেড বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো রাইট টু ইকুয়ালিটির কথা বলা আছে আর্টিকেল 14 থেকে 18তে। রাইট টু রিলিজিয়াস ফ্রিডম এটাও বলা আছে আর্টিকেল 25 থেকে 28-এ। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ এটার কথা বলা আছে আর্টিকেল 32-তে। তো এই আর্টিকেল 32-কে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো কে বলেছিলেন এটা, এটা বলেছিলেন বি.আর. আম্বেদকর। ঠিক আছে, তো শুধু বলা নেই রাইট টু ফ্রি এডুকেশন ফর অল। তো যখন 86তম সংবিধান সংশোধন হয় 2002-তে, তখন বলা হয় যে 6 থেকে 14 বছরের শিশুদের ক্ষেত্রে ফ্রি এডুকেশন দেওয়ার কথা, বাট বলা নেই যে রাইট টু ফ্রি এডুকেশন ফর অল, সকলের ক্ষেত্রে ফ্রি এডুকেশন এটার কথা সংবিধানে বলা নেই। নেক্সট কোশ্চেন দেওয়া আছে হু ওয়াজ দ্য ফার্স্ট উমেন চিফ মিনিস্টার অফ উত্তরপ্রদেশ। তো এটা সঠিক অ্যান্সার হবে সুচেতা কৃপলানি। আর বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন ফার্স্ট উমেন অ্যাম্বাসেডর অফ ইউএন। আর অ্যানি বেসান্ট ছিলেন প্রথম মহিলা প্রেসিডেন্ট অফ আইএনসি। নেক্সট কোশ্চেন বলা আছে রাইট টু প্রাইভেসি কামস আন্ডার। তো রাইট টু প্রাইভেসি আর্টিকেল 21-এর আন্ডারে আসে। যখন এই আধার কার্ডকে বাধ্যতামূলক করা হচ্ছিল সবকিছুতে, তখন এই রাইট টু প্রাইভেসির কেস সুপ্রিম কোর্টে এসেছিল। তো এই রাইট টু প্রাইভেসি আর্টিকেল 21-এর আন্ডারে আসে। নেক্সট কোশ্চেন বলেছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ মেম্বার অফ দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। দেখো যখন প্ল্যানিং কমিশনের কাজ কি, প্ল্যানিং কমিশনের কাজ হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলকে সলা পরামর্শ দেওয়া। আর এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল স্থাপন হয়েছিল 6 আগস্ট 1952-তে। আর দেখো যারা হচ্ছে প্ল্যানিং কমিশনের মেম্বার হয় তারা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলেরও মেম্বার হয়। আর ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের মেম্বার প্রত্যেক রাজ্যের চিফ মিনিস্টার হয় আর গভর্নর হয়। ঠিক আছে, তার মানে প্রধানমন্ত্রী ও ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের মেম্বার হবেন। মেম্বার অফ নীতি আয়োগ, তো যেটা প্ল্যানিং কমিশন সেটাকে রিপ্লেস করে নীতি আয়োগ করা হয়েছে। তার মানে প্ল্যানিং কমিশনের মেম্বার যদি এনডিসির মেম্বার হয়, তাহলে নীতি আয়োগের মেম্বারও আলটিমেটলি এনডিসির মেম্বার হবে। আর দ্য চিফ মিনিস্টার অফ স্টেট, তো চিফ মিনিস্টার অফ স্টেট তো অবভিয়াসলি এনডিসির মেম্বার হবে, কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এনডিসির মেম্বার হবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট লেকচারে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।